সেদিন রাতের বেলা আমার ছোট মেয়ে দুধ খেতে লাগলো। শ্যামল তাতে কিছুটা শব্দ শুনতে পেল। খেতে খেতে আমার মেয়েটি এক সময় ঘুমিয়ে পড়ল। শ্যামল এবার উঠে যেতে চাইল। আমি আমার ছোট মেয়েটিকে আরও ডাইনি সরিয়ে শ্যামলকে শোয়ার জায়গা করে দিলাম। আমি বললাম, এই বোকা জামাই শরম পেয়ে কেউ এরকম করে নাকি? ও মুচকি হাসতেই লাগলো। ও বলল, আসলে এমন সৌভাগ্য আমার হয়নি, তাই আমি থাকতে পারছি না। আসলে ও মায়ের সোহাগ পায়নি। জন্মের পর থেকে অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, তাই কষ্টে ওর বুকটা একটু সাত করে উঠল। নিজের মা না থাকার ইতিহাস মনে হলো। তো আমি বললাম, ও আমার খেয়াল ছিল না, আমি বুঝতে পারি নাই। ও আমাকে স্বাভাবিক করার জন্য বলল, ঠিক আছে, এখনো মেয়েকে খেতে দেন কেন? আমি বললাম, আটকাবো কিভাবে? যেরকম চেঁচামেচি করে নিজেই তো দেখলাম। আমি শুনেছি পদ্মমালঞ্চির লতার রস খুব তিতা, ওটা দিলে আর বাচ্চারা মুখ দেয় না। কিন্তু লাভ কি তাতে? এমনিতেই আমার যে পরিমাণ জমে থাকে, না খাইলে তো ব্যথায় আমার অবস্থা খারাপ হবে। ও বলল, বুঝলাম না। আমি বললাম, এখন না খেলে মাঝরাতে আবার আমার ভরে যেত, তখন আমার ব্যথা করতো, বুক টনটন করবে। আমি ওকে অবাক করে দিয়ে প্রশ্ন করলাম, তুমি আমার দিকে ওভাবে তাকাও কেন? এই কথা শুনে ওর লজ্জা লাগলো, তবে জড়তা কেটে যাওয়ার কারণে বলল, আসলে আমি এত বড় দেখি নাই তাই। আমি মুচকি হাসি দিয়ে বললাম, তাহলে কয়জনের দেখেছো? ও বলল, শুধু আপনার মেয়ের, কিন্তু কমলার মতো। আমি বললাম, সময় হলে দেখবা পেঁপের মতো হবে। বড় দেখলে খালি লোভ লাগে, তাই না? ও বলল, হুম, এইটা ছোটবেলার কামনা থেকে এসেছে। আমি ওর এই কামনাকে সায় দিলাম। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। ওয়ার্কশপের কাজ অনেক পরিশ্রমের। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখলো আমি কাপড় গোছাতে গোছাতে বিছানা থেকে উঠতেছি। সেই সময় শ্যামল জেগে গেল। ও বলল, আপনি কি নামবেন? আমি বললাম, হ্যাঁ, একটু বাইরে যাব। শ্যামলের ঘুম জড়ানো চোখে বেশ কিছুক্ষণ সময় চলে গেল, কিন্তু আমার আসার খবর নেই। তাই ও উঠে বাথরুমে গিয়ে দেখতে লাগলো। ও আমাকে ডাকতে লাগলো। হঠাৎ পিছন থেকে ওর মুখ চেপে ধরলাম। আমি ফিসফিস করে বললাম, দেখো না, আসো আমার সাথে। আমি ওকে নিয়ে যেখানে শুয়েছিলাম সেখানে গেলাম। সিলিং ফ্যান থাকার পরেও আমি একটা টেবিল ফ্যান লাগিয়ে দিলাম। আমি বললাম, তুমি কি পেঁপে খাবে? তুমি নাকি কখনো খাও নাই। তোমার সেই দুঃখের কথা শুনে আমার কেমন জানি মায়া লাগলো, তাই ভাবলাম একবার তোমারে খাওয়াবো। ও বলল, আমার তো মন চাইছে, কিন্তু এটা কি ঠিক? আমি বললাম, ধুর, একটু তো খাবে, আর তো কিছু না। আসলে আমার বুকের ব্যথা বেড়ে গেছে তাই। এই বলে আমি ফিক করে হেসে ফেললাম। ও আর না করতে পারলো না। আমি বিছানায় বালিশের উপর মাথা দিয়ে শুয়ে পড়লাম। ও বলল, লাইট জ্বালাই, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমি বললাম, না না, গ্রামের ঘর, এখানে অনেক হারামি ছেলেপুলে আছে, মাঝে মাঝে ঘরে ঘরে উকি মরে। আমাদের রুমে পিছনের জানালা দিয়ে আলো আসতেছে, জানালার উপরে পাট খোলা। ও জানালা দিয়ে উকি দিয়ে দেখলো কেউ আছে কিনা। একটু পরে খেতে লাগলো। আমাকে আর কিছুই বলতে হলো না। আমি চোখ বন্ধ করে রইলাম। গাছের দুপাশে পেঁপে ঝুলে আছে, একটা ঝাঁঝালো গন্ধ লাগলো। আমার উপর উঠতে ওর মন চাইলো। এক সময় থাকতে না পেরে হামলে পড়লো। আমি হকচকিয়ে বললাম, এটা কি হলো? ও বলল, এভাবে সুবিধা হচ্ছে না তাই। আমি হেসে ফিসফিস করে বললাম, একদিনই সব শেষ করবা? এই বলে আমি ওর কপালে একটা চুমু দিলাম। আমি ওর স্পর্শ পেয়েই আটকে উঠে বললাম, এই যে মশাই, কথা ছিল এটার বেশি কিছু না, কিন্তু তোমার এই রকম হলো কেন? ও বলল, আমি আর পারছি না। আমি বললাম, এই কয়েকদিন রেখা নেই, তাতে এরকম তেতে উঠেছো? আর আমি তো মাসের পর মাস একা আছি, তোমার শ্বশুর তো নেই। ও বলল, তাহলে এখন কেন কষ্ট করবেন? আমি বললাম, মেয়েরা সব পারে না। ও বলল, আমি শুনেছি শ্বশুর নাকি ওইখানে এই কাজের মেয়েকে বিয়ে করেছে, আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন। এই বলে ও ঠোঁটে গালে চুমু দিল। আমি ওর সাথে তাল দিতে লাগলাম। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, রক্ষা কবচ আছে। ও দ্রুত নেমে গিয়ে ড্রয়ার থেকে বের করলো। আমি ইশারা করে বললাম, আমার হাতে দাও, আমি পরিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে 5 সেকেন্ডের মধ্যে লাগিয়ে দিলাম। আমি এবার বললাম, কাছে আসো। ও পাগলের মতো ভালোবাসা দিতে লাগলো। আমি বললাম, বুঝেছি, রেখার কাছ থেকে তুমি তেমন আদর পাও না, এরপর থেকে আমার কাছে চলে আসবে। মাতাল করা গন্ধ নিতে লাগলো। আমি উতলা হয়ে গেলাম। আমি নিজেই মেশিনে হাত দিলাম। সাইজ বেশ মোটামুটি। আমি নিজেই কূপের মুখে সেট করে নিলাম। ও নরম গর্ত পেয়ে দিল এক ধাক্কা, পজ করে চালান হয়ে গেল। আমি লাফিয়ে উঠে ওর পিঠ খামচে ধরলাম। ও এলোপাতাড়ি ব্যাট চালাতে লাগলো। আমি হাঁপাতে লাগলাম। আমার খুব শান্তি লাগা শুরু হলো। ও বলল, আজ আমি পূর্ণ সুখ পাচ্ছি গো। আমি বললাম, যতক্ষণ ইচ্ছে ঠাপ দাও। ও ঘোড়ার মতো ঝাঁপতে লাগলো। আমি যেন এলোমেলো হতে লাগলাম। ও 15 মিনিট পরে শক্তি হারিয়ে ফেললো। চিরিক করে ভেতরে ঢেলে অসাড় হয়ে পড়ে রইল। আমি ওর কানে কানে বললাম, এখন থেকে তুমি আমার সাথে থাকবে। যতদিন রেখা তোমাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে না পারবে, তুমি ততদিন আমার কাছে আসবে। আমি তোমার সব কষ্ট মিটিয়ে দেব।
এইভাবে চলতে লাগলো আমাদের অপার ভালোবাসা। এক সপ্তাহ পরে আমার মেয়ে রেখা বাড়ি চলে আসলো। তখন আমাদের মধ্যে কিছুটা দূরত্ব হলো, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাদের ভালোবাসা চলতে থাকলো। পরে এক সময় আমার মেয়ে চলে গেল কাকার বাড়ি। আসলে আমার মেয়ের একটু ঘোরাফেরা করার খুব নেশা। ওর কাকা শহরে থাকে, ওদের ছোট্ট সংসার। যাই হোক, শ্যামল কাজের চাপে ছুটি না পেয়ে সেখানে গেল না। তবে আমার মেয়ে আমাদের সম্পর্কের কথা জানলো না, কারণ শ্যামল আমার কাছে লাগালাগির মহাবিদ্যার দীক্ষা পেয়েছে। অসম্ভব লোডশেডিং, তাতে গরমের কারণে রাতে ঘুমানোর সময় আমি শুধু নাইটি পরে ঘুমাই। ও তাকিয়ে থাকলো, শুধু কিছু বলল না। আসলে আমি জানি ও কোনো উদ্দেশ্যে এভাবে তাকাচ্ছে। ওর সাথে ফ্রি ছিলাম বলে দ্বিধা করলাম না। ওর সাথে আমার বেজায় ভাব হয়ে গেল। আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেলাম। তবে শ্যামল অন্য সাধারণ ছেলেদের মতোই বুদ্ধিতে পেকে যায়নি। ওর মধ্যে ভীষণ দুঃখ চাপা আছে। আমার মতো শাশুড়ি আর বউ পেয়ে বেশ খুশি। আমাদের বিষয়ে কোনো কিছুতে ওর দ্বিধা ছিল না। আমি কখনো ওকে জ্ঞান দেবার কথা ভাবিনি। একদিন রাতে শুয়ে আসি, ও আমার পাশে শুয়ে গল্প করতে লাগলো। ও বলল, আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি বললাম, বলো, কি জিজ্ঞেস করবে? ও বলল, তুমি রাগ করবে না তো? আগে কথা দাও। আমি বললাম, আশা করব না। ও বলল, আমাদের পাড়ার এক ছেলে তোমার ব্যাপারে আমাকে বলল, তুমি নাকি খুব কামুকি, তোমাকে দেখলেই নাকি উতলা হয়ে যায়। আমি বললাম, এই কথাগুলোর মানে কি? ও বলল, আমি তো এগুলোর মানে জানি না, তবে বুঝতে পারছি এটা খুব একটা ভালো কথা নয়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ও এই কথাগুলোর মানে বুঝেনি, তা দেখে অবাক হলাম। কিন্তু ও ভাবলো আমি রাগ করছি। ও বলল, প্লিজ রাগ করো না। আচ্ছা থাক, তোমাকে বলতে হবে না। আমি বললাম, আরে রাগ করিনি, তুমি কি আসলেই এই কথার মানে বুঝতে পারোনি? ও বলল, বুঝেছি, কিন্তু অন্য ছেলে তোমার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে সেটা বুঝিনি। আমি বললাম, ওই ছেলের বয়স কত? ও বলল, আমার থেকে 2 বছর বড় হবে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হুম। ও বলল, কি হুম? আমি জানতাম একদিন এরকম কিছু একটা হবে। আমি বললাম, আসলে তোমার শ্বশুর দীর্ঘদিন না থাকাতে আমার মধ্যে দহন শুরু হয়েছিল। তখন তো আরও কামুকি ছিলাম, তাই ভাবলাম ওই ছেলেকে কৌশলে বসিয়ে আনা যায় কিনা। কিন্তু সেই ছেলে তো আমার সাথে কোনো বেইমানি করেনি, কিন্তু এতদিন পরে আজ তোমাকে এসব বলে দিল। ওই ছেলের তখন টকবগে যৌবনকাল ছিল, নিয়মিত আমাদের বাড়িতে যাতায়াত করতো। আমি সিদ্ধান্ত নিলাম ওকে দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। ওকে ভালোবাসার চরম দীক্ষা দিলাম, কিন্তু এক সময় ধরা পড়ার ভয়ে ওকে থেমে দিলাম। তবে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিব যার কেউ থাকবে না, আর সেই জন্য তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি। তোমার শ্বশুর জানে তোমার সব কিছু ভালো, কিন্তু আমি তো জানি তুমি কেমন। এই কথা শুনে শ্যামল বলল, বাহ, এটা তো মন্দ না। যেহেতু তোমার স্বামী নেই, কিন্তু তোমার তো চাহিদা আছে, তুমি নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি বললাম, আচ্ছা আমার সম্পর্কে কতটুকু আর কি জানো? ও বলল, তেমন কিছুই না, পাড়ার ওই ছেলের কাছ থেকে যা কিছু জানলাম তাই। আমি বললাম, আর কিছু জানতে হবে না, এখন তুমি আমার নিত্যদিনের সখী। এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম। 10 মিনিটের মধ্যে দুজনের মধ্যে উত্তাপ শুরু হলো। ও সিপাগলিতে লাঙ্গল চালাতে লাগলো। 5 মিনিটের মধ্যে আমার ফেনা তুলে দিল। আমি মাঝে মধ্যে কোমর সরিয়ে নিতে লাগলাম, কিন্তু কিছুতে পারলাম না। আমি বললাম, রেখাকে এভাবে করলে তো অজ্ঞান হয়ে যাবে। ও বলল, তোমার মেয়ে তো তেমন দিতে পারে না, 5 মিনিট খেললেই হাঁপিয়ে যায়। আমি বললাম, সেই শোধ কি তুমি আমার উপর নিচ্ছ? 25 মিনিট পরে ও কক করে উঠে ঢেলে দিল। এদিকে আমি মরা সাপের মতো শটান পড়ে রইলাম। ওর এত তেজ ছিল, আমি আজ হাড়ে হাড়ে টের পেলাম। মনে মনে ভাবলাম, রেখা খুব আরামে থাকবে। এরকম পুরুষের বউ সহজে টলে অন্যদিকে যায় না। ক্লান্ত হয়ে এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। ওদিকে আমার মেয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি শ্যামলকে নিয়ে ভালোবাসার আকাশে ভাসতে লাগলাম।